এবারে ঈদযাত্রায় ৩৫০ দুর্ঘটনায় ৩২২ প্রাণহানি, বরাবরের মতোই শীর্ষে মোটরসাইকেল। বেপরোয়া গতিকে দুষছেন সংশ্লিষ্টরা। শেষ হলো বিনিয়োগ সম্মেলন, ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরির কথা বলেছে বিডা। বাংলাদেশে ব্যবসায় আগ্রহী পাকিস্তানের শিল্পগোষ্ঠী অ্যানগ্রো। লম্বা ঈদ ছুটির পর রাজধানীর বাজারে বেড়েছে ক্রেতা সমাগম, বর্ষবরণ উৎসব ঘিরে চড়া ইলিশের দাম। এবং প্রচন্ড গরমে পিরোজপুরে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ, সদর হাসপাতালে ভর্তি ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী, সেবা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। এবারের ঈদ উল ফিতরের ঈদযাত্রায় ৩৫০ দুর্ঘটনায় ৩২২ জনের মৃত্যু হয়েছে। বরাবরের মতোই দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল, যা মোট সড়ক দুর্ঘটনার ৪২.৮৫%। ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১.৫ শতাধিক মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে পরিবহনের বেপরোয়া গতি আর মহাসড়কে ব্যাটারি অটোরিকশার দৌরত্বের কথা বলেছে বেসরকারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতি। নাসির উদ্দিনের রিপোর্ট। থেকে মৃত্যু এবং পঙ্গুত্ব বরণ, এগুলো বাংলাদেশে নৈমিত্তিক ঘটনা। পত্রপত্রিকা কিংবা টেলিভিশনে প্রায় প্রতিদিনই শিরোনাম হয় সড়ক, রেল ও নৌ দুর্ঘটনা। বছর জুড়ে তো দুর্ঘটনা আছেই, তবে ঈদযাত্রার ৫-৬ দিনে সংখ্যা বাড়ে কয়েক গুণ। এবার ঈদে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা ৩১৫। এতে প্রাণ ঝরেছে ৩২২ জনের, আর আহত প্রায় ৮৫০। সম্প্রতি এমন পরিসংখ্যান প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথের ২১ দুর্ঘটনায় ২০ জন এবং নৌপথে ৪ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। সড়ক, রেল, নৌ মিলিয়ে ৩৪০ দুর্ঘটনায় ৩৫০-র বেশি মানুষের মৃত্যু হয়। বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। ঈদে ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার ৪২.৮৫%। আর মোট মৃত্যুর ৪৬.৮৯% হয়েছে মোটরসাইকেলে। বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেলের পাশাপাশি ১৬.৫৬% বাস, ১৪.৮৬% ব্যাটারি চালিত রিক্সা, ১৪.৪৩% ট্রাক কাভার্ড ভ্যান এবং কিছু দুর্ঘটনার কারণ মাইক্রো এবং নসিমন করিমন। দুর্ঘটনার ২৭.৩০% মুখোমুখি সংঘর্ষ, ৪২.২২% পথচারীকে গাড়ি চাপা দেয়া আর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ২০%। দুর্ঘটনার ৩৮.৪১% জাতীয় মহাসড়কে, ২১.26% আঞ্চলিক মহাসড়কে আর ফিডার রোডে দুর্ঘটনার পরিমাণ ৩৪.৬%। মহাসড়কে ব্যাটারি চালিত ও অটোরিকশার অবাধ চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ বলছে যাত্রী কল্যাণ সমিতি। সরকারের নির্দেশনা থাকার পরেও জাতীয় মহাসড়কগুলো থেকে ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, নসিমন পরিবহন বন্ধ করা যাচ্ছে না। মহাসড়ক নির্মাণের ত্রুটি, ট্রাফিক আইন অমান্যের প্রবণতা, উল্টো পথে যানবাহন, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী ও বেপরোয়া যানবাহনের মতো ঘটনা দীর্ঘদিনের ব্যাধি। প্রশ্ন হচ্ছে, এগুলো কেন কমানো যাচ্ছে না? এই প্রচলিত ট্রাফিক ব্যবস্থা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, সে কারণে তাদেরকে দিয়ে আমরা এই যে সরকারের যে আইন এবং বিধিবিধান, এগুলো কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের। দুর্ঘটনার কারণ চিহ্নিত, কিন্তু প্রতিকারের ব্যবস্থা কতটুকু হচ্ছে বাংলাদেশে, এখানেই বেশি গুরুত্ব দিতে বলেছেন বিশেষজ্ঞরা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। শেষ হলো ৪ দিনের বিনিয়োগ সম্মেলন, যেখানে বিদেশি ইনভেস্টমেন্টের পাইপলাইন তৈরি হয়েছে। এখন সেগুলোর ধারাবাহিক মনিটরিং করা হবে বলে জানিয়েছে বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রুচি। বলেন, এখনো পর্যন্ত $২৫০ মিলিয়ন মতো বেসরকারি বিনিয়োগ এসেছে। শামসুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিবন। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে ছিল ডিজিটাল ইকোনমি, টেক্সটাইল ও গার্মেন্টস, হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা সহ অংশীদারিত্বমূলক নানা সেশন।
4 দিনের সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, ইউএস সহ রেকর্ড সংখ্যক 40 দেশের খ্যাতনামা বিনিয়োগকারীরা অংশ নেয়, যেখানে দেশি বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে বিনিয়োগ প্রতিশ্রুতি মিলেছে। আবার বেসরকারি খাতের ব্যবসায়ীদের সঙ্গে অনেক চুক্তিও হয়েছে, খুলেছে কর্মসংস্থানের নতুন দরজা। 4 দিনের যদি সাম আপ করি, এটা আমার মনে হয় একটা দারুণ একটা অপরচুনিটি ফর বাংলাদেশ। 2 million young people are entering the labor market. One of the fastest growing economies with strong sectors like textile, and I'm happy to report that Bangladesh is right up there. When we do things well, we do them really at a global standard that we can be very proud of. দিনের শেষ ভাগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রুচি বলেন, বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে, যা ধারাবাহিক মনিটরিং করা হবে। একটি প্রাইমারি অবজেক্টিভ বলেছে এটা পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি, এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম, একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম, এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর পর ওদের কাছে ফেরত যাও। এ পর্যন্ত $250 মিলিয়ন মতো বেসরকারি বিনিয়োগ এসেছে বলেও জানান নাহিয়ান রহমান রুচি। তো 4 ধাপে ওরা ইনভেস্টমেন্ট করে আসলে। প্রথমে ওদের আগ্রহ জন্মায়, তারপর আসলে আরেকটু ইনফরমেশন নেয়, তারপর এখানে এন্ট্রি করার চেষ্টা করে এবং ফাইনালি টাকাটা দিয়ে ইনভেস্ট করে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ জানিয়েছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী অ্যানগ্রো। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এমন আগ্রহের কথা জানান অ্যানগ্রো হোল্ডিংসের সিইও আব্দুস সামাদ দাউদ। আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনুস। এ সময় বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগ এবং কোম্পানি কার্যক্রম প্রসারের ইচ্ছার কথা জানান অ্যানগ্রোর সিইও। প্রচণ্ড গরমে পিরোজপুরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের ধারণ ক্ষমতায় দ্বিগুণ রোগী ভর্তি হয়েছেন, যার বেশিরভাগই ছিল শিশু। পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে, ফলে সেবা দিতে হিমশিম নার্স ও চিকিৎসকরা। আর কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পিরোজপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গেল 7 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 230 জন। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এ অবস্থায় সেবা দিতে হিমশিম নার্স ও চিকিৎসকরা। পিরোজপুর জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 26টি বেডের বিপরীতে ভর্তি রয়েছেন 64 জন রোগী। কাঙ্ক্ষিত সেবা না পাওয়া এবং অপরিচ্ছন্নতার অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। তাপমাত্রার কারণে এই কারণে আর কি বাথরুম হয়, আর আমাদের এই যে পরিবেশে খুবই কষ্টদায়ক। এখন একটু সুস্থ। ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় এবং লোকবল সংকটে ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে আমাদের এখন ডায়রিয়া ওয়ার্ডে পেশেন্টের সংখ্যা অনেক বেশি, এবং এটা অ্যাডাল্ট পেশেন্ট এবং শিশু 2 পেশেন্টই খুব বেশি। কারণ গরম পড়ে যাওয়ার জন্য এই সময়টায় সবসময় দেখা যায় ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায়। পিরোজপুর জেলা হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে বলে জানালেন এই কর্মকর্তা। ঈদে একটু মানুষ খাবার দাবার একটু অনিয়ম হয়েছে বিধায় আমরা মনে করছি যে এই ডায়রিয়া রোগীটা বেড়েছে। তবে আশা করছি বিগত 3 দিন 4 দিন থেকে একটু কমে আসছে, দ্রুতই এই রোগী কমে আসবে। আমরা রোগী ম্যানেজ করতে যাই, যেহেতু ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি আছে, আমাদের ডক্টর, সিস্টার এবং অন্যান্য স্টাফদের অনেক হিমশিম খেতে হচ্ছে। ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী নিয়েই চিকিৎসা সেবা চলছে পিরোজপুর জেলা হাসপাতালের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এ নিয়ে আরো জানাতে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুদ্দিন। নুরুদ্দিন, হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় ডাক্তাররা কি ধরনের পরামর্শ দিচ্ছেন জানাবেন। ঈদের পর থেকে প্রচন্ড গরমের কারণে পিরোজপুরে যেভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, তাতে পিরোজপুর সদর হাসপাতালে
26টি বেডের বিপরীতে এখন পর্যন্ত আজকে 24 ঘন্টায় 46 জন রোগী এখানে ভর্তি আছে এবং গত 7 দিনে এই সদর হাসপাতালে 216 জন ভর্তি হয়েছে এবং 210 জন চিকিৎসা নিয়ে চলে গেছে। এ ব্যাপারে আমি এখানে যারা দায়িত্বরত চিকিৎসক তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে যেটা জানিয়েছে, সাধারণত গরমের কারণে এবং বাচ্চা এবং বৃদ্ধদের এই রোগটা বেশি হয় এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হয় এবং আরো এরা আমাদেরকে জানিয়েছে যে পিরোজপুর সদর হাসপাতালে জনবল কম থাকার কারণে এবং আসন যেহেতু 26টি বেডের বিপরীতে যাবতীয় বেশি রোগী, তাই তাদের চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছে। এ ব্যাপারে আমরা বর্তমানে এখানে সিনিয়র নার্স এর সাথে কথা বলার চেষ্টা করব এবং তিনি আমাদেরকে বলবেন যে আসলে আপনারা কি পরিমাণ রোগীর চাপ এবং কি পরিমাণ রোগীকে আপনারা চিকিৎসা দিচ্ছেন। জি বলেন, কত 24 ঘন্টা আমাদের 24 ঘন্টায় 37 জন রোগী ভর্তি হয়েছে। টোটাল রোগী আছে 58 জন। আমরা ঈদের পর থেকে প্রচন্ড রোগীর চাপ, আমরা চিকিৎসা দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। তাদেরকে বিছানা দিতে পারছি না, হয়তো ওষুধপত্র দিতে পারছি, সেবা দেওয়ারও আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এইটার জন্য আমাদের পেশেন্টরা যদি একটু সচেতন হয়, তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমার মনে হয় তারা তাড়াতাড়ি সুস্থ হতে পারবে এবং যারা সুস্থ আছে তারাও সুস্থ থাকতে পারবে, অসুস্থর সংখ্যা কমে আসবে। সচেতনতাই এটার আসল। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই রোগটা একটু কম হয়। জি 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 মুক্তি উনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে এই রোগটা। নুরুদ্দিন আপনাকে ধন্যবাদ। টানা ঈদ ছুটির পর রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ক্রেতা সমাগম। এদিকে বাঙালির অন্যতম বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ সামনে রেখে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। ঈদ ছুটির পর সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজার এখনো অনেকটাই ফাঁকা কাঁচা বাজার, তবে গত 2-3 দিনের তুলনায় কিছুটা বেড়েছে ক্রেতার উপস্থিতি। তবে এখনো তেমন একটা বাড়েনি পণ্যের সরবরাহ। মিষ্টি, রসালো ও সুস্বাদু ফল হিসেবে তরমুজের জুড়ি মেলা ভার। ফেনী জেলার কয়েকটি উপজেলার বিভিন্ন জাতের তরমুজের বাম্পার ফলনে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফেনী জেলার সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলায় চাষ হয়েছে গ্লোরি, জাম্বো, পাকিজা, এশিয়ান 2, বিগ ফ্যামিলি, সুইট ফ্যামিলি, জেব্রা কিং জাতের তরমুজ। ডিসেম্বরে আমন ঘরে তোলার পর পতিত জমিতে তরমুজ আবাদ করেছে উপকূলের চাষিরা। সৌদি আরব, দুবাই ও দেশি জাতের বীজ সংগ্রহ করে তরমুজ চাষ করেছেন স্থানীয় কৃষকরা। আগামীতে চাষাবাদ বাড়াতে সরকারিভাবে বীজ ও সার দিয়ে সহায়তার দাবি তাদের। অন্য বছর থেকে তুলনায় এবছর আলহামদুলিল্লাহ ভালো আছে, আমাদের এবছর ফসল অত্যন্ত ভালো আছে। সরকার যদি চেষ্টা করতো তাহলে আমরা কি সরকারিভাবে হইলে তাহলে কি আমরা বীজও ভালো পাইতাম। সরকারিভাবে তো এটা পদক্ষেপ নেন না। অন্য জেলার থেকে আমাদের ফেনী অঞ্চলের তরমুজগুলো আমরা দেখলাম অনেক সুস্বাদু, এমনকি মিষ্টি। আবহাওয়া ভালো থাকলে আগামীতে আরো বেশি জমিতে তরমুজ চাষ করা হবে। ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো ভালো দেখা যাচ্ছে। যদি বৃষ্টিপাত না হয় তো আমরা ভালো কিছুর জন্য আশা করতেছি। অনাবাদি জমিকে তরমুজ চাষের আওতায় এনে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা কৃষকদেরকে যাবতীয় পরামর্শ দিয়ে আসছি। এ পর্যন্ত এখানে হচ্ছে যে তরমুজের এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে তরমুজের ভালো ফলন হয়েছে। জেলায় এবার 774 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, তাতে 130 কোটি টাকা বিক্রির আশা চাষি ও সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে দেশে বাইরের খবর।
ওমানের আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার নেতৃত্ব দেবে ইসরায়েল। এমনই এক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক হামলা করবে। ইসরায়েল এতে সরাসরি জড়িত থাকবে এবং নেতৃত্ব দিবে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় বসার পর প্রথম ট্রাম্প স্পষ্টভাবে ইরানে ইসরায়েলি নেতৃত্বাধীন হামলার ইঙ্গিত দেন। এবারে খেলার খবর, ক্রিকেট। জয় দিয়ে নারী বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 178 রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগার্সরা। ওয়ানডে ফরম্যাটে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে 3 উইকেটে 271 রান তোলে বাংলাদেশের মেয়েরা। 80 বলে 101 রানের ইনিংস খেলেন জ্যোতি। এছাড়া 53 বলে 94 রান করেন শারমিন। জবাবে জান্নাতুল ও ফাহিমার ঘূর্ণিতে 93 রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের মেয়েরা। জান্নাতুল ও ফাহিমা 5টি করে উইকেট নেন। 8 বছরেও শেষ হয়নি জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। 2 বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও 3 দফা বাড়ানো হয়েছে সময়, তাতেও লাভ হয়নি। মাঝখানে বেড়েছে কেবল খরচ। যদিও জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে বছরের মাঝামাঝি সময়েই শেষ হবে যাবতীয় সংস্কার এবং কাজ বিলম্বিত হওয়ার কারণেও খতিয়ে দেখা হচ্ছে। স্টেডিয়ামটি দ্রুত চালুর খবরে স্বস্তি জানিয়েছেন সাধারণ মানুষ। মুদাসসির আলীর বিশেষ প্রতিবেদন। ক্রিকেট, ফুটবল মিলিয়ে বহু আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টের সাক্ষী মতিঝিল এলাকায় অবস্থিত জাতীয় স্টেডিয়াম। 1954 সালে নির্মিত হবার পর তৎকালীন অবিভক্ত পাকিস্তান দল ভারতের বিপক্ষে টেস্ট খেলার মাধ্যমে টেস্ট অঙ্গনে যাত্রা শুরু করে। আর 1971 সালে ইন্টারন্যাশনাল 11-এর বিপক্ষে খেলে পাকিস্তান বোর্ড একাদশ। সময়ের প্রয়োজনে দেশের প্রথম স্টেডিয়ামটি সংস্কারে হাত দেয় কর্তৃপক্ষ। 80 কোটি টাকা খরচে 2017 থেকে 2019 সালের ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজটি শেষ হবার কথা, কিন্তু তা না হওয়ায় মেয়াদ বাড়ানো হয় 2022 সালের জুন পর্যন্ত। বাজেট বেড়ে হয় 98 কোটি। এরপর আবারও সময় বাড়ানো হয় 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। খরচের ফর্দ গিয়ে ঠেকে 158 কোটি 45 লাখ টাকায়। সবশেষ মেয়াদ বাড়ে আরও 6 মাস। অনেক গড়িমসি হলেও এবার আর আপোষ নয় বলে জানান ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এই প্রকল্পের বিষয়গুলি তো মূলত আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক টেক কেয়ার করা হয়, তত্ত্বাবধান করা হয়, সুপারভাইজ করা হয়। তো এই প্রকল্পের সকল কাজ এই 30 জুনের মধ্যে শেষ করতে হবে, এমনই পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং এটা সুনির্দিষ্ট। কেন এতবার সময় ও বাজেট বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আজমুল হক। বেসিক্যালি আমাদের জাতীয় স্টেডিয়ামের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং প্রায় বলা যায় 90% কাজ আমাদের শেষ হয়েছে। আমাদের এখন ফিনিশিংয়ের কিছু কাজ বাকি আছে। প্রজেক্ট যেহেতু চলমান আছে, এই অবস্থায় অনিয়মের বিষয়গুলো আসলে আসবে না। প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে, যখন আমরা ফাইনাল বিল দেব এবং তখন আমরা বিভিন্ন অ্যানোমালিসগুলো চেক করব। অলরেডি মাননীয় উপদেষ্টা মহোদয় এ ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন এবং উনি পাবলিকলি বলেছেন যে এই অনিয়ম যদি থেকে থাকে এটা বাদ দেওয়া হবে না কোনোটাই। এদিকে ব্যবসায়ী ও সাধারণ মানুষও চান দেশের প্রথম স্টেডিয়ামটি আবারও স্বমহিমায় জেগে উঠুক। দর্শকরা ওরা উঠানামা করে আর কি, তো সেখানে আমাদের জন্য ভালো, যারা দোকানদার আছে, ব্যবসায়ী আছে, ওনাদের জন্য ভালো আর কি। খেলাটা হইলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, দেখা গেছে যে খেলাও হইতেছে, খেলাও ভালো হয়, তারপরে যারা দর্শক আছে হেরাও মজা পায়, আবার দেখা গেছে মার্কেটের কেনাকাটাটাও ভালো হয়। যেটা অকেজো পড়ে আছে, আমরা এটাতে নতুন করে আবার খেলা দেখবো, সবার আশা এটা, আমাদেরও আশা এটাই। স্টেডিয়ামটা যত দ্রুত সম্ভব এই সংস্কার কাজ শেষ করে আমাদের কাছে আমরা যাতে ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারি। আমরা চাই সবসময় খেলা হোক, খেলাধুলা সবাই ভালোবাসে। ফুটবল ম্যাচের প্রাণকেন্দ্র হিসেবেই রাখা হবে স্টেডিয়ামটিকে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখের দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব এবং এখন দেখে আসছি পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথমেই প্রথম আলো যে শিরোনামগুলো করেছেন তার মধ্যে হচ্ছে স্বস্তির সঙ্গে আছে অনিশ্চয়তা, এবং আরেকটি হচ্ছে রপ্তানির বিকল্প পথ কমলো, বাড়বে চাপ।
এবং ইত্তেফাক যেই শিরোনাম করেছে সেটি হচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিকারকরা বিপাকে, এবং অন্য আরেকটি হচ্ছে সরকার পরিবর্তন হলেও নীতির ধারাবাহিকতা চান উদ্যোক্তারা। সমকাল করেছেন রপ্তানি খাতে আপাতত স্বস্তি, এবং অন্য আরেকটি শিরোনাম হচ্ছে বাধা অপসারণ চান উদ্যোক্তারা, সমাধানের প্রতিশ্রুতি সরকারের। বাংলাদেশ প্রতিদিন করেছে শুল্ক যুদ্ধে এখন যুক্তরাষ্ট্র চীন, এবং অন্য আরেকটি শিরোনাম হচ্ছে ভারতের কেন এমন পদক্ষেপ। যুগান্তর শিরোনাম করেছে 2 চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত, এবং অন্য আরেকটি হচ্ছে নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা। বণিক বার্তা করেছে এলএনজি কিনতে সরকার বিশ্বব্যাংকের কাছে $70 কোটি ঋণ সহায়তা চান, এবং অন্য আরেকটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় রাজনীতিতে সামরিক আধিপত্য ফিরছে। এবং সর্বশেষ হচ্ছে দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে এক্সপোর্টার্স ব্রেস ফর ইম্প্যাক্ট অ্যাজ ইন্ডিয়ান শার্টস কার্গো রোড অ্যান্ড ক্রুশাল উইন্ডো ফর বেটার নেগোসিয়েশনস। ধন্যবাদ সুমন ভাই। এবার আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথমেই যে প্রথম আলোর শিরোনামটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে স্বস্তির সঙ্গে আছে নিশ্চয়তা, অনিশ্চয়তা। হ্যাঁ, অনিশ্চয়তা, এটা নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, এটা আপনার ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ, বাড়তি শুল্ক আরোপের বিষয়ে এটা বলা হয়েছে। হ্যাঁ, যে আমরা জানি যে গত বুধবার ট্রাম্প হঠাৎ করেই এক্স হ্যান্ডেলে এক ঘোষণার মাধ্যমে উনি জানিয়ে দিলেন যে বাংলাদেশি পণ্যের উপরে 37% শুল্ক। তা আমরা জানি যে আমাদের রপ্তানি খাতের সবচেয়ে বড় আইটেমটি হচ্ছে আরএমজি, তৈরি পোশাক, এবং এই তৈরি পোশাকের আবার সবচেয়ে বড় বাজারটি মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে যা রপ্তানি, যে পরিমাণ তৈরি পোশাক রপ্তানি হয় তার সবচেয়ে বেশি অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। তো এই অবস্থায় সেখানে 37% শুল্ক আরোপ মানে এটা মানে ব্যবসায়ীদের জন্য একেবারে মাথায় বাজ পড়ার মতো নিঃসন্দেহে। তো সেই অবস্থা থেকে উনি আবার একদিন পরেই ঘোষণা পাল্টালেন যে আপাতত স্থগিত করলেন ওটা 3 মাসের জন্য। সেই প্রেক্ষিতে বলা হয়েছে যে স্বস্তি, কিন্তু স্বস্তির সাথে অস্বস্তি যেটি আছে, মাফ করবেন, সেটি হচ্ছে যে 10%, এর আগে 10% যে শুল্ক, অর্থাৎ আমাদের উপরে শুল্ক আরোপ করা ছিল 15%, যার গড় হিসেবে আমরা 22% পরিশোধ করতাম। তো সেই 22% থেকে এখন যেটি করা হয়েছিল 37% করায় আমাদেরকে শুল্ক পরিশোধ করতে হতো 52%। তো এখন যেটি হয়েছে যে উনি 10% আবার ফিরে এসছেন ট্রাম্প সাহেব। তো তাতে করে এটা যেটা হচ্ছে যে অন্যান্য দেশের উপরেও এটা স্থগিত করা হয়েছে। তার মানে আমাদের রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতাটি রয়েই গেছে, এবং যদি কোনো দেশ দর কষাকষি করে আরও একটু কমাতে পারে তাহলে মার্কেট ধরায় তারা আমাদের চেয়ে এগিয়ে যাবে। আর স্বস্তির জায়গাটি যেটি, সেটি হচ্ছে যে চীনের উপরে আরোপ করা শুল্ক ওই দিন বলেছিলেন উনি 125%, সেটি বেড়ে আবার গতকাল 145% হয়েছে। তো চীন হচ্ছে সবচেয়ে বড় রপ্তানিকারক তৈরি পোশাকের খাতে। বাংলাদেশের চেয়ে আমাদেরও যেমন সবচেয়ে বড় বাজার, আমাদের চেয়ে অনেক বেশি, মানে চীন শীর্ষে তৈরি পোশাক রপ্তানিতে। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীন শীর্ষে, তার পরের অবস্থানে ভিয়েতনাম এবং বাংলাদেশ মোটামুটি প্যারালাল, সমান সমান। তো এই কারণে চীনের শুল্ক বেড়ে যাওয়ায় আমাদের জন্য, ভিয়েতনামের জন্য একটি স্বস্তির খবর। এই আর কি, স্বস্তি অস্বস্তি দুইটাই। ধন্যবাদ সুমন। আমাদের সময়ের স্বল্পতা, তারপরে যদি ছোট্ট করে একটু বলতেন যে ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিকারকরা বিপাকে। খুব স্বাভাবিক একটু বিপাক, মানে আমরা বছরে আপনার 23টি দেশে 43,000 টন পণ্য রপ্তানি করা হতো কলকাতা বিমানবন্দর ব্যবহার করে। তো সেটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের উপরে চাপ তৈরি করা, আমাদের শাহজালালের সক্ষমতা বাড়াতে হবে এবং রপ্তানি যাতে ব্যাহত না হয় সেই দিকটি খেয়াল করতে হবে এখান থেকে উতরাতে চাইলে। এই স্বাভাবিক বিষয়। ধন্যবাদ সুমন। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
এবারে ঈদযাত্রায় ৩০০ দুর্ঘটনায় ৩২২ প্রাণহানি, বরাবরের মতোই শীর্ষে মোটরসাইকেল, বেপরোয়া গতিকে দুষছেন সংশ্লিষ্টরা। শেষ হলো বিনিয়োগ সম্মেলন, ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরির কথা বলেছেন বিডা। বাংলাদেশে ব্যবসায় আগ্রহী পাকিস্তানের শিল্প গোষ্ঠী অ্যানগ্রো। লম্বা ঈদ ছুটির পর রাজধানী বাজারে বেড়েছে ক্রেতা সমাগম, বর্ষবরণ উৎসব ঘিরে চড়া ইলিশের দাম। এবং প্রচন্ড গরমে পিরোজপুরে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ, সদর হাসপাতালে ভর্তির ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী, সেবা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়, এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohuna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।